নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। তৃণমূল কংগ্রেস একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে প্রাণপণ, যে বাংলা ভাষা আক্রান্ত, বাঙালি আক্রান্ত, বিজেপি বাংলা বিরোধী, বিজেপি শাসিত রাজ্যগুলো থেকে বাংলাভাষীদের খেদানো চলছে, এসব ন্যারেটিভ তৈরি করছে। কিন্তু এনি টেকার, পশ্চিমবঙ্গের বাইরে বহু বাংলার মানুষ আছেন যারা দীর্ঘদিন ধরে আছেন পড়াশোনার সূত্রে, কর্মসূত্রে, ওখানে সেটেল করে গেছেন। তারা সেখানকার সংস্কৃতির সঙ্গে মিশে গেছেন, সেখানকার মানুষদের সঙ্গে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হয়েছেন। তাদের সামাজিক অনুষ্ঠানে বাঙালিরা যায়, বাঙালিদের দুর্গাপুজো, কালী পুজোয় তারা আসেন, মিলেমিশে আছেন। কোথাও কোনো বাঙালি নিগ্রহ হচ্ছে না, বাংলা ভাষার উপর আক্রমণও হচ্ছে না। ভাষা সন্ত্রাস যদি কেউ করে থাকেন, এই রাজ্যের শাসক কুল করছে। যেমন দিদিমণির আদরের কেষ্ট করছেন, এপাং ওপাং ঝপাংকে সাহিত্য বলে যারা চালাতে চাইছেন তারা করছেন। এরকম অসংখ্য নিদর্শন আছে। শুভনন্দন কবে থেকে বাংলা ভাষা হলো জানি না। সুনীতি বাবু, সুকুমার বাবু, শঙ্খ বাবু, সুনীল দা এসব দেখলে আটকে উঠতেন। নীরেন চক্রবর্তীর একটা বই আছে, কি লিখি কেন লিখি। ও তৃণমূলীরা ওইসবের ধার ধারেন না। দিদিমণি যারা বলেছেন সেটাই হচ্ছে বেদ বা ওর বাইরে কিছু হতে পারে না। তিনিই আইন, তিনিই সংবিধান, তিনিই গান, তিনিই কবিতা, তিনিই শিল্প, তিনিই পর্যটন, তিনিই স্বাস্থ্য, তিনিই বিনিয়োগ, সব কিছু তিনি। তিনি হচ্ছেন সর্বশক্তিমান ঈশ্বরের মতো। তিনি হচ্ছেন বঙ্গেশ্বরী, 10 কোটি বাঙালির ভাগ্য নিয়ন্তা। হ্যাঁ, 10 কোটি বাঙালির ভাগ্য নিয়ন্তা, কারণ তিনি মুখ্যমন্ত্রী, তিনি বঙ্গেশ্বরী, ভাগ্য নিয়ন্তা তো বটেই। তার সরকারের সিদ্ধান্ত তো আমাদেরকে প্রভাবিত করে, আমাদের দৈনন্দিন জীবনে তার সরকারের সিদ্ধান্ত তো একটা অভিঘাত তৈরি করে। তাই বললাম যে তিনি আমাদের ভাগ্য নিয়ন্তা। এই যে পরিযায়ী শ্রমিকদের জন্য কর্মশ্রী প্রকল্প চালু করেছেন, বলছিলেন এসো আমার ঘরে এসো, আসা মাত্র 5,000 টাকা ট্রাভেল এক্সপেন্ডিচার, আর যতদিন না কাজ খুঁজে পাবে 5,000 টাকা করে প্রতি মাসে, এবং বাচ্চাদের স্কুলে ভর্তি এবং সরকারি সামাজিক প্রকল্পের সুবিধা পাবে। তা পরিযায়ীরা অনেকেই এসেছিলেন, সংখ্যাটা খুব বেশি নয়। অনুপ্রাণিত সংবাদ মাধ্যম নবান্নের বিজ্ঞাপনের জন্য ফুলিয়ে ফাঁপিয়ে বিষয়টা দেখায়, কিন্তু যা সংখ্যা দাবি করা হচ্ছে যে পরিযায়ী আক্রান্ত ভারতবর্ষের বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে সামান্য একটা অংশ ফিরে এসছে। যারা ফিরে এসেছেন তারাও আবার ফিরে যাচ্ছেন। সম্প্রতি ইটাহার থেকে এরকম 35টি পরিবার আবার গুরগাঁও গেছেন। তারা গুরগাঁও থেকে চলে এসেছিলেন, সেখানে তারা অটো চালাতেন। তারা বলছেন যে আমরা গুরগাঁওতে দৈনিক 1,000 টাকা রোজগার করি, আমাদের বাড়ির মাতৃশক্তিরা গৃহ সহায়িকার কাজ ছাড়া অন্য কাজের সঙ্গে যুক্ত, তারাও মাসে 10,000 টাকা রোজগার করেন। আমরা ব্যাংক থেকে ঋণ নিয়ে অটো কিনেছি, তার ইএমআই আছে, কিন্তু গুরগাঁওয়ে থাকলে পরে আমাদের এই সবগুলো আমরা সামাল দিতে পারবো। কিন্তু পশ্চিমবঙ্গে দৈনিক 200 টাকা পাচ্ছি না অটো চালিয়ে, তাহলে খাবো কি? তাই তারা আবার ফিরে গেছেন। দেখুন, অনুপ্রবেশের সমস্যা ব্যাপকতা কিন্তু প্রবল। ডেমোগ্রাফিক চেঞ্জ হচ্ছে, পরিকল্পিত করে ভাবে জনবিন্যাস বদলে দেওয়া হচ্ছে। সীমান্ত সংলগ্ন জেলাগুলিতে জনবিন্যাসের পরিবর্তন হয়েছে। সীমান্ত সংলগ্ন জেলার বিভিন্ন বিধানসভা কেন্দ্রে 2009 সালে ভোটারের সংখ্যা যা ছিল, 2024-এ কোথাও 50%, কোথাও 55% বেড়েছে। এগুলো তো অস্বাভাবিক। অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে বিতরণ করতে হবে। বাংলাদেশের মানুষ বাংলায় কথা বলে, তাই বাংলায় কথা বলে এই সুযোগটা নিয়ে তারা যদি পশ্চিমবঙ্গে এসে জাল পরিচয়পত্র তৈরি করে ভারতের জনসমুদ্রে মিশে যায়, নিজেদের ভারতীয় বলে দাবি করে, এটা তো হতে পারে না। পরিকাঠামোয় চাপ পড়ে, নিরাপত্তার পক্ষে ঝুঁকি তৈরি হয়। তো এদেরকে চিহ্নিত করে বার করতে হবে। কোথাও কোথাও এক্সেস যে হয়নি তা নয়। একজন ভারতীয় নাগরিক তিনি
তার ধর্ম যাই হোক না কেন, তিনি যেন কোনো নিগ্রহের মুখে না পড়েন, এটাকে কিন্তু এনশিওর করতে হবে সবাইকে। আর অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে আইন অনুযায়ী তাদেরকে ডিপোর্ট করতে হবে, এর বাইরে তো কিছু নেই। অকারণে ভয়ভীতি তৈরি করে ভোট করতে চাইছে রাজ্যের শাসক দল। পরিযায়ী শ্রমিকরাও বুঝছেন তাদেরকে জাস্ট ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করা হচ্ছে। হ্যাঁ, অনেক ক্ষেত্রে তারা প্রশ্নের মুখে পড়েছেন, কেউ কেউ নিগ্রহের মুখে পড়েছেন, কিন্তু যখন তারা তাদের পরিচয়পত্র দিয়ে তাদের ভারতীয়ত্ব সম্পর্কে একেবারে অভ্রান্ত প্রমাণ দাখিল করছেন যে তারা ভারতীয় নাগরিক, তখন কিন্তু প্রশাসন তাদেরকে হ্যারাস করছে না। বারবার তাদের জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়েছে, কারণ বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ভারতবর্ষে ছড়িয়ে গেছে, এটাও ঠিক। এই অনুপ্রবেশকারী সন্দেহে লোকগুলোকে চিহ্নিত কারা করছে? মহারাষ্ট্র পুলিশের পক্ষে সম্ভব, হরিয়ানা পুলিশের পক্ষে সম্ভব। ভাষা সমস্যা আছে, ওই রাজ্যে কাজ করতে যাওয়া বাঙালি পরিযায়ী শ্রমিকরাই বাংলাদেশি সন্দেহে কিছু মানুষকে চিহ্নিত করছেন, কারণ তারা মনে করছেন এই বাংলাদেশিরা অনুপ্রবেশকারীরা ভুয়ো পরিচয়পত্র তৈরি করে তাদের কাজের সুযোগটাকে নষ্ট করছে, পরিকাঠামোয় চাপ পড়ছে। তাই যে পরিযায়ী শ্রমিকেরা নানা কারণে, কেউ গুড়গাঁও থেকে, কেউ মহারাষ্ট্র থেকে, কেউ তামিলনাড়ু থেকে চলে এসেছিলেন, অনেকেই আবার তারা ফিরে যাচ্ছেন তাদের কাজের জায়গায়। তৃণমূল যে ভ্রান্ত ন্যারেটিভ তৈরি করেছিল না, শুধু বিজেপি শাসিত রাজ্যে হচ্ছে, তামিলনাড়ুতে হয়েছে, পাঞ্জাবে হয়েছে, তেলেঙ্গানায় হয়েছে। অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার জন্য কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক সব রাজ্যের সরকারকে নির্দেশ দিয়েছে, সব রাজ্য সরকারই পালন করছে। ব্যতিক্রম বোধহয় পশ্চিমবঙ্গ সরকার। পশ্চিমবঙ্গ পরিযায়ী কল্যাণ পর্ষদের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে মামলা করা হয়েছে যে বাংলা ভাষীদের হেনস্থা করা হচ্ছে, বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে বেআইনিভাবে সীমান্ত পার করে দেওয়া হচ্ছে। ওই বীরভূমের একটি মেয়ে সোনালী বিবি, তার করুণ কাহিনী পড়ছিলাম, এটা অন্যায়। সে ভারতীয় এমনই দাবি করছে, সে অন্তঃসত্ত্বা, তারপর একটা বাচ্চাও আছে, তার পরিবারের সবাইকে পাঠিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশে। চাঁপাই নবাবগঞ্জে বাংলাদেশে ছিল, সেখানে এখন বাংলাদেশের প্রশাসন তাদেরকে আটক করেছে। সেই মেয়েটিকে তো বেরিয়ে আনতে হবে যদি সে ভারতীয় নাগরিক হয়। তার সন্তান তিনি যদি ওখানে জন্ম দেন, আবার তিনি ভারতীয় নাগরিক, বাংলাদেশের বাড়িতে তার সন্তান জন্ম হলে সেই সন্তানের পরিচয় নিয়ে সমস্যা তৈরি হবে। তা এগুলো নিষ্পত্তি করতে হবে। সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টকে শুনতে বলেছে এবং এই বিষয়টা নিয়ে সবকটা রাজ্য, মানে 9টা বা 10টা রাজ্য সরকারের এবং কেন্দ্রীয় সরকারের হলফনামা তলব করেছে। মুখ্যমন্ত্রী এইটুকু শুনেই এক্স হ্যান্ডেলে পোস্ট লিখে উচ্ছ্বাস প্রকাশ করলেন। আদালত কোনো রায়ও দেয়নি, আদালত শুধু হলফনামা চেয়েছে এবং কলকাতা হাইকোর্টকে বলেছে এই বিষয়টা নিয়ে জরুরি ভিত্তিতে শুনানি করতে। হোক না শুনানি, সবাই হলফনামা দিক, কেন্দ্রীয় সরকারও দিক, আদালত একটা নির্দেশ দিক। আদালত এটাও মনে করে যে অনুপ্রবেশের সমস্যা বিপজ্জনক হারে বাড়ছে। জনবিন্যাস বদলে যাওয়ার কথা যে কেন্দ্রীয় সরকার বলছে, আদালত তার সঙ্গে সহমত নয় তা তো নয়। আবার মাননীয় বিচারপতি জয়মাল্য বাগচি কি বলেছেন, যে পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক ভাষাগত সম্পর্ক আছে, ভাষাগত মিল আছে, একটা সাংস্কৃতিক ঐতিহ্য আছে। তাই অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ডিপোর্ট করার ক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে। অবশ্য ঠিক কথা, মাননীয় বিচারপতি জয়মাল্য বাগচি সঠিকভাবে বলেছেন, কিন্তু কেউ এটা বলেননি যে অনুপ্রবেশকারীদের এখানে রেড কার্পেট বিছিয়ে স্বাগত জানাতে হবে। ভারত তো ধর্মশালা নয়, তাদেরকে ভোটার তালিকায় নাম তোলাতে হবে ভোট ব্যাংককে সুরক্ষিত রাখার জন্য। এটা কেউ বলেনি, সুপ্রিম কোর্টও বলেনি, হাইকোর্টও বলেনি, কখনো বলবে না। এখানেই হচ্ছে বিষয়টা। তাই অকারণ উল্লাস মাননীয় হতেই পারে, তিনি মাঝে মধ্যে এরকম উল্লাস প্রকাশ করে থাকেন। আর সুপ্রিম কোর্ট যে এক্সপোজ করে দিল এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে, মাননীয় কি বলবেন?
মাননীয় তো বললো, এই সুপ্রিম কোর্ট তো বললো রাজ্য সরকার, এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ প্রত্যেকে যুক্ত এই দুর্নীতিতে। দাগিদের পরীক্ষায় বসানোর সুযোগের জন্য আদালতে গিয়েছিল এই সরকার, তাহলে দাগিরা অনেকে মন্ত্রীদের নয়নের মণি, ঘুরপথে চাকরি পাইয়ে দেওয়ার চেষ্টা, এটা সুপ্রিম কোর্ট বলেছে। তখন বঙ্গেশ্বরীর মুখে কুলু। আর জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ হলফনামা চেয়েছে, কয়টা প্রশ্ন করেছে, ব্যাস উচ্ছ্বাস ঝরে পড়লো মাননীয়ার এক্স হ্যান্ডেলের পোস্টে। কি অদ্ভুত বিচারিতা। কিন্তু বাস্তবটা কি হলো, কর্মশ্রী প্রকল্প ঘোষণা করলেন সাড়ম্বরে, এসো আমার ঘরে এসো বললেন। এখানেও নো টেকার্স। যারা এসেছেন তারা আবার ফিরে যেতে চাইছেন, কারণ এখানে থাকলে পরে সংসার চালাতে পারবেন না, এটাই বাস্তব। এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের বাস্তব চিত্র। সাধ করে কেউ ঘর বাড়ি ছেড়ে অন্য রাজ্যে যায়, এখানে সুযোগ নেই বলে যাচ্ছে। সেই সুযোগটা তো তৈরি করে দিতে পারেনি এই সরকার। ভোট ব্যাংকে সুরক্ষিত করেছে, রাজনীতি করেছে। এই বাংলাভাষীদের উপর আক্রমণ, ভাষা সন্ত্রাস, এই ভাষ্যও টিকবে না, এই ভাষ্যও মুখ থুবড়ে পড়তে পারে। জয়েন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট নাও। রাইট চয়েস, রাইট ডিসিশন।